গত ১.৫ বছর কোথায় লুকিয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী? হঠাৎ কেন গ্রেপ্তার হলেন তিনি? কেনই বা জামিনে ছাড়া পেলেন কারাগার থেকে? তাহলে কি শিরিন শারমিনকে নিয়ে নতুন আওয়ামী লীগ তৈরির গুঞ্জন কতটা সত্য? মাঝরাতে হঠাৎ ধানমন্ডির একটি বাড়ির সামনে এসে থামল বেশ কয়েকটি গাড়ি, যাকে ধরতে এই বিশাল প্রস্তুতি। তিনি আর কেউ নন, টানা ৩ মেয়াদে জাতীয় সংসদের স্পিকারের চেয়ারে বসা ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গত প্রায় ১.৫ বছর ধরে যিনি একেবারে হাওয়া হয়ে গিয়েছিলেন। কিন্তু কেন হঠাৎ তাকে এভাবে ধরতে হলো? আর তার চেয়েও বড় চমক, যাকে ধরতে এত আয়োজন, তিনি আবার ম্যাজিকের মতো সন্ধে না হতেই জামিনে বেরিয়ে গেলেন। কিভাবে সম্ভব হলো এটা? শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি কোথায় লুকিয়েছিলেন? আরও একটা চাঞ্চল্যকর প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে। সেটা হলো, সত্যিই কি তিনি আত্মগোপনে থেকে নতুন করে আওয়ামী লীগ গোছানোর কাজ করছিলেন? এই গুঞ্জনের পেছনের আসল রহস্যটা কি? দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক মন্ত্রী এমপি হয় দেশ ছেড়েছেন, নয়তো ধরা পড়ে জেলে গেছেন। কিন্তু শিরিন শারমিন ছিলেন একেবারেই আড়ালে। অবশেষে ধানমন্ডির নিজ বাসা থেকেই তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি একটি বিশেষ দল। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর দেশের রীতিমতো তোলপাড় শুরু হয়। সবার মনে একটাই প্রশ্ন, ১.৫ বছর পর কেন তাকে গ্রেপ্তার করা হলো? জানা যায় তার বিরুদ্ধে একটি দুটি নয়, বেশ কয়েকটি মামলা ঝুলছে। বিশেষ করে রংপুরে ছাত্র আন্দোলনের সময় মুসলিম উদ্দিন নামে এক স্বর্ণ শ্রমিক নিহতের ঘটনায় যে হত্যা মামলা দায়ের করা হয়েছিল, সেখানে ১৭ জন আসামির মধ্যে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর নামও রয়েছে। এছাড়া রাজধানীর বনানী, উত্তরা সহ আরও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলা রয়েছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, একজন স্পিকার কিভাবে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের আসামি হন? আসলে গণ অভ্যুত্থানের পর যে শত শত মামলা হয়েছে, তার বেশিরভাগ ক্ষেত্রেই তৎকালীন সরকারের নীতি নির্ধারক ও শীর্ষ নেতাদের নির্দেশদাতা কিংবা উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। শিরিন শারমিন চৌধুরী যেহেতু রংপুরের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাই তাকেও এই ঘটনার দায় এড়াতে দেওয়া হয়নি। আন্দোলনকারীদের দাবি, সরকারের শীর্ষ পর্যায়ে থাকা কেউই এই গণহত্যার দায় অস্বীকার করতে পারে না, আর সেই আইনি গেড়াকলেই তাকে আটকা পড়তে হয়েছে। সবাই যখন ভাবছিল এবার হয়তো তাকে আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে, পুলিশের জেরার মুখে পড়বেন সাবেক এই স্পিকার, ঠিক তখনই মোড় ঘুরে গেল। সন্ধ্যায় খবর মিলল শিরিন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। লালবাগ থানায় করা মামলায় তাকে আদালতে হাজির করলে ঢাকার একটি আদালত ৫০,০০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এরপর কাশিমপুর কারাগারে বেল বন্ড সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পৌঁছলে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়। এখন মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, যেখানে অন্য অনেক রাজনৈতিক নেতা মাসের পর মাস রিমান্ড আর জেলের ঘানি টানছেন, তিনি এত দ্রুত কিভাবে জামিন পেলেন? আদালত সূত্রে জানা গেছে, তার শারীরিক অসুস্থতা এবং বয়সের বিষয়টিকে বিবেচনায় নিয়েই এই জামিন দেওয়া হয়েছে। তার আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরেন যে তিনি বয়স্ক এবং শারীরিকভাবে বেশ অসুস্থ। এছাড়া তার মতো একজন উচ্চ শিক্ষিত এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ব্যক্তিত্বের ক্লিন ইমেজের বিষয়টিও হয়তো কাজ করেছে। কিন্তু এই দ্রুত জামিন পাওয়ার পেছনে শুধুই কি আইনি প্রক্রিয়া, নাকি অন্য কোনো ব্যাপার আছে, তা নিয়ে প্রশ্ন তো উঠছেই। কেননা এত সহজে তার জামিন কি সত্যিই স্বাভাবিক, নাকি তাকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্যই এই গ্রেপ্তার এবং তড়িঘড়ি করে জামিনের নাটক সাজানো হলো? আচ্ছা, সেটা না হয় গেল, কিন্তু গত ১.৫ বছর কোথায় লুকিয়েছিলেন তিনি? প্রথম দিকে অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো শেখ হাসিনার সাথে ভারতেই পালিয়ে গেছেন। আবার কেউ কেউ বলছিলেন তিনি ক্যান্টনমেন্টে কোনো নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এই ধোঁয়াশা কাটে বেশ কিছুদিন পর। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি রিমান্ডের তথ্য যখন সামনে আসে, তখন জানা যায় আসল ঘটনা। ৫ অগাস্টে সংসদ ভবনের ভেতরে এক গোপন ও সুরক্ষিত কক্ষে প্রাণভয়ে আটকে ছিলেন শিরিন শারমিন চৌধুরী সহ অন্তত ১২ জন ভিআইপি। সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খোলা ছিল না। শেষ পর্যন্ত গভীর রাতে সেনাবাহিনী অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের উদ্ধার করে। সেখান থেকে তাকে সোজা নিয়ে যাওয়া হয় সেনানবিশের নিরাপদ আশ্রয়ে। এরপর পার হয়ে যায় ২৭ দিন। ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর তিনি হঠাৎ করেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগের পর থেকেই তিনি যেন পুরোপুরি রাডারের বাইরে চলে গেলেন। তিনি কি আসলে দেশ ছেড়েছিলেন? না, তিনি ঢাকাতেই ছিলেন।
এর প্রমাণ পাওয়া যায় একটি পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায়। পদত্যাগের পর নিয়ম অনুযায়ী তার লাল বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হয়ে যায়। এরপর তিনি সাধারণ পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করেছিলেন। দেশের সাধারণ মানুষকে একটা পাসপোর্ট করতে গেলে মাসের পর মাস লাইনে দাঁড়াতে হয়, পুলিশ ভেরিফিকেশনের জন্য হয়রানির শিকার হতে হয়। কিন্তু তিনি যেহেতু আত্মগোপনে ছিলেন, তাই জনসম্মুখে আসতে চাইছিলেন না। অভিযোগ ওঠে, তাকে বিশেষ সুবিধা দিতে পাসপোর্ট অফিসের কর্মচারীরা গোপনে তার বাসায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশের ছাপ নিয়ে আসেন। সাধারণ মানুষের জন্য যা কল্পনারও অতীত। ক্ষমতার বাইরে থেকে এবং একাধিক মামলার আসামি হয়েও তিনি সেই ভিআইপি সুবিধা পাচ্ছিলেন। কিন্তু এই খবর ফাঁস হয়ে গেলে ব্যাপক সমালোচনার ঝড় ফেলে। এই বিতর্কের মুখে শেষ পর্যন্ত তার পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া স্থগিত করা হয়। এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যায় যে তিনি দেশের বাইরে কোথাও যাননি, বরং ঢাকাতেই বসবাস করছিলেন। তাহলে কি পুলিশ বা গোয়েন্দারা জানতো না তিনি কোথায় আছেন? অবশ্যই জানত। তাহলে এতদিন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? কেন ১.৫ বছর পর তাকে ধরতে হলো? এখানেই আসে চমকপ্রদ এক থিওরি। অনেকেই বলছেন শিরিন শারমিন নাকি আড়ালে বসে নতুন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের একটি সংস্কারপন্থী অংশ গোছানোর কাজ করছিলেন। কিন্তু কেন তাকেই এই দায়িত্ব নিতে হবে? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে তার রাজনৈতিক ক্যারিয়ার এবং ব্যক্তিগত ইমেজের মধ্যে। আওয়ামী লীগে তার উত্থান ছিল বেশ চমকপ্রদ। তিনি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান হলেও নিজে কখনো মাঠে নামেননি। ১৯৬৬ সালে নোয়াখালীর চাটখিলের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। বাবা ছিলেন সিএসপি অফিসার ও সচিব, মা ছিলেন ঢাকা কলেজের প্রিন্সিপাল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। এসএসসি এবং এইচএসসি দুটোতেই তিনি বোর্ডে মেধা তালিকায় শীর্ষস্থান করেছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএমে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে সাংবিধানিক আইন ও মানবাধিকারের উপর পিএইচডিও করেছিলেন। সুপ্রিম কোর্টের একজন সফল আইনজীবী হিসেবে দীর্ঘ ১৫ বছর কাজ করার পর তিনি যখন রাজনীতিতে আসেন, তখন তার এই পরিচ্ছন্ন ও মার্জিত ইমেজটি মানুষের নজর কেড়েছিল। ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের এমপি থেকে শুরু করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং এরপর মাত্র ৪৬ বছর বয়সে দেশের ইতিহাসে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। টানা ৩ মেয়াদে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগের অনেক নেতা যখন দুর্নীতি, অর্থ পাচার বা বিরোধী দলের উপর হামলা মামলার কারণে চরম বিতর্কিত হয়েছিলেন, তখন শিরিন শারমিন চৌধুরী তুলনামূলকভাবে অনেকটাই বিতর্কের বাইরে ছিলেন। তার নামে বড় কোনো দুর্নীতির স্ক্যান্ডেল শোনা যায়নি, কিংবা তিনি এমন কোনো উস্কানিমূলক বা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেননি যার জন্য মানুষ তার উপর চরম ক্ষুব্ধ হতে পারে। আর ঠিক এই জায়গাটাকেই কাজে লাগানোর একটা চেষ্টা চলছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন। ৫ অগস্টের পর আওয়ামী লীগের কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। শীর্ষ নেতারা হয় জেলে, নয়তো বিদেশে পলাতক। মাঠের পর্যায়ের কর্মীরা চরম হতাশায় ভুগছে। এই অবস্থায় দলটিকে আবার নতুন করে দাঁড় করাতে হলে এমন একজন নেতার প্রয়োজন ছিল যার ইমেজ পরিষ্কার, যিনি শিক্ষিত, গুছিয়ে কথা বলতে পারেন এবং যার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটা সফট কর্নার আছে। এদিক থেকে শিরিন শারমিন চৌধুরী একদম পারফেক্ট। গুঞ্জন রয়েছে নাকি তিনি গোপনে দলের ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাদের সাথে যোগাযোগ রাখছিলেন। একটি নতুন ও সংস্কারপন্থী আওয়ামী লীগ গঠনের ছক কষা হচ্ছিল তার নেতৃত্বেই। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে তার হঠাৎ গ্রেপ্তার এবং তড়িঘড়ি করে জামিনের পেছনের রহস্য কিছুটা পরিষ্কার হয়ে যায়। রাজনৈতিক বৌদ্ধদের মতে এই গ্রেপ্তার কোনো সাধারণ আইনি প্রক্রিয়া নয়, এটি মূলত একটি কড়া বার্তা। তাকে আটক করে হয়তো এটাই বুঝিয়ে দেওয়া হলো যে আড়ালে বসে নতুন করে কোনো রাজনৈতিক ছক কষার সুযোগ এই মুহূর্তে নেই। তাকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে জামিন দেওয়াটাও এক ধরনের কৌশল হতে পারে। হয়তো এর মাধ্যমে একটা সমঝোতা বা সতর্কতা দেওয়া হলো যাতে তিনি এই মুহূর্তে রাজনীতিতে সক্রিয় না হন। আবার অন্য একটি মহলের মতে তার বিরুদ্ধে যেহেতু একাধিক মামলা হয়েছে, তাই আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্যই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর এই পর্যায়ে এসে আপনাদের কি মনে হয়, শিরিন শারমিন চৌধুরীর এই হঠাৎ গ্রেপ্তার এবং দ্রুত জামিন পাওয়া কি নিহাতেই আইনি প্রক্রিয়া, নাকি আড়ালে অন্য কোনো ব্যাপার আছে? আর নতুন আওয়ামী লীগের হাল ধরার যে গুঞ্জন, সেটা কি সত্যি সম্ভব? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।